আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে স্বাগতম। আমি আছি তোমাদের সিভিক্স ইনস্ট্রাক্টর। আজকে তোমাদের আমি প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের উপর ক্লাস নিব। তোমাদের ইতিপূর্বে রিকোয়েস্টের উপর ভিত্তি করে আমি তোমাদের প্রথম পত্রের সপ্তম অধ্যায় শেষ করেছি এবং তারপরে অনেক শিক্ষার্থী চেয়েছো তোমাদের ষষ্ঠ অধ্যায় নিয়ে একটু ক্লাস নেই। এজন্য আজকে তোমাদের সাথে আমি তোমাদের ষষ্ঠ অধ্যায়ের ক্লাস নিয়ে উপনীত হলাম। তোমরা আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমাকে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা একটু কমেন্ট সেকশনে জানাবে এবং তারপরেই আমি তোমাদের ডিটেইলস ক্লাসে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি পরিণতি প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়, যেটা হচ্ছে রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন নিয়ে। ঠিক আছে, তো আমি তোমরা যারা ইতিমধ্যেই যুক্ত হয়েছো আমার ক্লাসে, তোমরা একটু কমেন্টস করে জানাবে যে আমাকে ঠিকভাবে শুনতে এবং দেখতে পাচ্ছ কিনা। যদি তোমরা দেখতে এবং শুনতে পাও তাহলে একটু বলবে, আমি আসলে বুঝতে পারছি না তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা। কমেন্ট সেকশনে জানাও কি কোন জায়গা থেকে আজকে লাইভটি দেখছো এবং আমাকে ঠিকভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা বলো। আচ্ছা, আমি ভালো আছি তোমাদের দোয়ায়। আমার সাথে যুক্ত হয়েছেন সেকেন্ড চ্যাপ্টারস। আচ্ছা, খানম ঋতু বলেছে থ্যাংক ইউ। আচ্ছা, ওয়েলকাম। রাহাত ওয়ালাইকুম আসসালাম। এবং হচ্ছে হিজবুল্লাহ যুক্ত হয়েছে, সানজিদা যুক্ত হয়েছে, হৃদয় যুক্ত হয়েছে। এই অধ্যায়ে যেভাবে পড়া যায়, যেটুকু পড়া যায়, আজকে তোমাদেরকে জাস্ট আমি এই অধ্যায়টার উপরে যে ক্লাসটা নিব, সেই অধ্যায়টা মানে এই ক্লাসটা করার পরে তুমি তোমার অনেক কিছুই তুমি জানতে পারবে। ঠিক আছে, এই অধ্যায়ে আশা করি তোমরা ভালো কিছু পাবে। ফ্রম চট্টগ্রাম ফাহিম ফাহাদ এবং সামিহা যুক্ত হয়েছে এবং সাজিব যুক্ত হয়েছে। তোমাদের বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করে দাও। বুশরা যুক্ত হয়েছে এবং তানিশা যুক্ত হয়েছে, আলফি যুক্ত হয়েছে, আশিক যুক্ত হয়েছে, কিয়ামনি রূপসা যুক্ত হয়েছে এবং ফারহানা ফায়েল যুক্ত হয়েছে। অল ক্লিয়ার। আমি ইসলাম নাবিল। এই অধ্যায়টা তোমাদের একদম সিম্পল ভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আমি আজকে তোমাদের সাথে যুক্ত হয়েছি। খুব ইজিলি আমি তোমাদেরকে কনসেপ্টগুলো বোঝাবো এবং সাথে কিছু এমসিকিউ এবং সিকিউ প্রশ্ন আমরা টেস্ট করব। ওকে, আজকের ক্লাস পড়ার পরে তোমরা এমসিকিউ এবং সিকিউ কিভাবে আসবে সেই ধারণাও তোমরা পেয়ে যাবে এবং কোন টপিকস গুলো তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিষয়টাও তোমরা এখান থেকে আজকের ক্লাস থেকে ধারণা পাবে। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। আমি তোমাদের সাথে আছি, তোমাদের সিভিক্স ইনস্ট্রাক্টর, তোমাদের রাসেল স্যার। ওকে, আজকের ক্লাসে তোমরা যারা যুক্ত হয়েছো সবাইকে আবারও প্রীতি এবং শুভেচ্ছা। প্রথমেই বলি যে এই ক্যামেরাটা মনে বাঁকা হয়েছে, আমাকে অর্ধেক দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে, আজিদ দাস যুক্ত হয়েছে, আলফি যুক্ত হয়েছে, রংপুর থেকে রুদ্রদেব রুদ্র যুক্ত হয়েছে। ওকে, সাফওয়ান যুক্ত হয়েছে, আমিনুল ইসলাম নাবিল। একটু বড় করে দাও, সমস্যা নেই, আমরা তো বোঝানো হয় বুট ছোট তো, মানে একটু জুম আউট করে বোর্ডের এই সাইড পর্যন্ত দেখা যায় মতো দাও। আচ্ছা, ওকে, তানিশা টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছে, আনিতা যুক্ত হয়েছে এবং লাভ ফ্রম রাঙ্গামাটি সজীব। থ্যাংক ইউ সো মাচ। রাঙ্গামাটিতে আসবো তোমার সাথে দেখা হলে, যদি দেখা হয় তাহলে তো ভালোই। স্যার সাউন্ডটা একটু বড়। আচ্ছা, সাউন্ডটা বড় কি সাউন্ড, ক্লাসটা একটু ডিফারেন্ট লাগতেছে। হ্যাঁ, ক্লাসটা একটু ডিফারেন্ট লাগতেছে কারণ আমরা অনেক কিছুই আপডেট করেছি। আগের সময়ে যে মানে আমাদের যে প্রিয় ছিল সেটআপ আমরা অনেকটা চেঞ্জ করেছি, মডারেট করে এটা আমরা পরিবর্তন করে তোমাদের জন্য যেটা ভালো লাগে। ঠিক আছে, হ্যালো। আচ্ছা, পাবলিকিয়ান একজন আসছে, একাডেমিক অ্যাডমিশন স্কুল। এই সাইসরাম এগুলো বাদ দাও। হ্যাঁ, এটা একটু ব্লক করে দাও তো, এদিকে পেজটা ব্লক করে দাও। আচ্ছা, এরপরে যেটা আসে সেটা হচ্ছে কি যে আমরা এই যে আজকের ক্লাস আমরা যুক্ত হয়েছি, এই ক্লাসে আমরা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন আসে। আমি তোমাদের ক্লাস নেই মূলত তোমাদের ভালোর জন্য, তোমরা যেভাবে পরীক্ষায় আসলে পারবে সেইভাবেই আমি তোমাদেরকে পড়াবো। প্রথমেই বলি রাজনৈতিক দল নিয়ে। তোমরা জানো রাজনৈতিক দল, নেতৃত্ব এবং সুশাসন তিনটা টপিক এখানে। একটা হচ্ছে মানে তিনটা টপিক না, মেনলি দুটা টপিক। কিভাবে রাজনৈতিক দল সুশাসন প্রতিষ্ঠা করে, কিভাবে নেতৃত্ব সুশাসন প্রতিষ্ঠা করে। তোমরা দেখো যে পৃথিবীতে বিভিন্ন নেতারা আসছে এবং গেছে, তাদের যে কর্ম, তাদের যে অবদান, সেটা কখনো কখনো কোনো জাতিকে মুক্তি দিয়েছে, কখনো কখনো কোনো জাতিকে উন্নতির চরম শিখরে নিয়ে গেছে। আবার কখনো কখনো কোনো জাতির জীবনে ভাগ্যাকাশে দুর্ভাগ্য নেমে এসেছে এবং অনেক বিপর্যয় নেমে আসছে। মূলত দেখো ভারতের মহাত্মা গান্ধী এবং দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, সোভিয়েত ইউনিয়নের ভ্লাদিমির ইলিয়াস লেনিন এবং মাও সেতুং হচ্ছে গণচীনের, ইন্দোনেশিয়ার সুকার্নো, বাংলাদেশের শেখ মুজিবুর রহমান। এই যে নেতাদের কথা বললাম, এরা কিন্তু জাতির ভাগ্য হয় পরিবর্তন করেছে, নয়তো ভাগ্যের মধ্যে আরো খারাপ পরিস্থিতি নিয়ে আসছে। তবে এদের অবদান প্রত্যেকটা জাতি স্মরণ করবে, প্রত্যেকটা জাতি মনে রাখবে।
তো এই হিসেবে আমি তোমাদেরকে যদি বলি যে প্রত্যেকটা জাতির মধ্যে এক একজন নেতা নেতৃত্ব দিয়েছে এবং প্রত্যেকটা নেতা কোনো না কোনো রাজনৈতিক দলের ছিল। তো প্রথমে আমাদের রাজনৈতিক দল সম্পর্কে একটা আইডিয়া লাগবে, ঠিক আছে? তাই আমরা রাজনৈতিক দল সম্পর্কে প্রথমে বলবো। রাজনৈতিক দল কি বা রাজনৈতিক দল কাকে বলে সেই বিষয়টা আমরা এখন জানবো। কেমন? আবার ভুল করছি একটু, আমি এটা একটু কারেকশন করি। মেইনলি এই জিনিসটাই আমার লাগতেছে, কারণ এটা দিয়ে আমি কলম ব্যবহার করব, ঠিক আছে? ওকে, দেখতেই পাচ্ছ। এরপরে আছে হচ্ছে আমাদের যে তোমার রাজনৈতিক দল নিয়ে আমরা প্রথমে ধারণা নিব। রাজনৈতিক দল কাকে বলে বা রাজনৈতিক দল কি? তাহলে বর্তমান যে রাষ্ট্র, দেখো রাষ্ট্র, এখন যে আমরা রাষ্ট্রে বসবাস করি, রাষ্ট্রের যে উপাদান আছে, আমি প্রায় সময় তোমাদের এর আগের ক্লাসেও বলছি, কারণ রাষ্ট্রের উপাদান নিয়ে, রাষ্ট্রের বিষয়গুলো নিয়েই হচ্ছে আমরা আলোচনা করি। এজন্য রাষ্ট্র কি বা রাষ্ট্র কাকে বলে সে বিষয়টা, রাষ্ট্র সেটা একটা হচ্ছে তোমার বিমূর্ত ধারণা, এবং সেই রাষ্ট্রের চারটা উপাদান। এটা হচ্ছে জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড এবং সার্বভৌমত্ব এবং সরকার। আমি এই চারটা লিখতেছি না, জনসংখ্যা, ভূখণ্ড, সার্বভৌমত্ব এবং সরকার। সেই সরকারের যে যে সরকারের কথা আমরা বললাম, সেই সরকার আসলে গড়ে ওঠে কিভাবে? তোমরা নিশ্চয়ই জানো সরকার গড়ে ওঠে মূলত নির্বাচনের মাধ্যমে। কিভাবে? নির্বাচনের মাধ্যমে। ধরো যে একটা সরকার গড়ে ওঠার একটা বৈধ প্রক্রিয়া হচ্ছে কি? নির্বাচন। দেখো নির্বাচনে কারা অংশগ্রহণ করে? দেখো নির্বাচনে যারা অংশগ্রহণ করে তারা মূলত রাজনৈতিক দলগুলো। রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে, হ্যাঁ, মূলত এই যে রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে। দেখো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে। এই নির্বাচনে যারা জয়লাভ করে, এই রাজনৈতিক দলের মধ্যে যারা সংখ্যাগরিষ্ঠ, যারা দেখো রাজনৈতিক দল নির্বাচন করে, সংখ্যাগরিষ্ঠ যারা পায় তারা কি গঠন করে? সংখ্যাগরিষ্ঠ যারা, তারা কি গঠন করে? তারা গঠন করে হচ্ছে সরকার। অন্যদিকে সংখ্যায় যারা কম, সংখ্যায় যারা লঘিষ্ঠ, তারা হচ্ছে বিরোধী দলের ভূমিকা পালন করে। তার মানে ঘুরে ফিরে যে সরকার গঠন হয়, সেই সরকারটা হয় কোন রাজনৈতিক দলের। বিশেষ করে বর্তমানে যে পরোক্ষ গণতান্ত্রিক ব্যবস্থা, সেই পরোক্ষ গণতন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাজনৈতিক দল। কারণ পরোক্ষ গণতন্ত্রের মধ্যে প্রতিনিধিরাই মূলত রাষ্ট্র চালায়। আমরা পরোক্ষ গণতন্ত্র বলতে কোনটাকে বুঝি? গণতন্ত্র দুই ধরনের না, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা পরোক্ষ গণতন্ত্র। প্রত্যক্ষ গণতন্ত্র কোনটা? যে গণতান্ত্রিক ব্যবস্থায় যে জনগণ রাষ্ট্রের কাজে সরাসরি অংশগ্রহণ করে, এটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। হ্যাঁ, রাষ্ট্রের কাজে যখন রাষ্ট্রের জনগণ সরাসরি অংশগ্রহণ করে সেটা প্রত্যক্ষ গণতন্ত্র। যখন রাষ্ট্রের কাজে প্রতিনিধিরাই মূলত অংশগ্রহণ করবে। প্রতিনিধি মানে এখানে কারা? প্রতিনিধি মানে এখানে রাজনৈতিক দলের সদস্যরা জনগণের ম্যান্ডেট নিয়ে, জনগণের ভোট নিয়ে যখন প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করে, তখন সেটাকে বলে পরোক্ষ গণতন্ত্র। এই পরোক্ষ গণতন্ত্রের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশগুলো বা পৃথিবীর বর্তমান দেশগুলো অবস্থান করছে। এই জন্য রাজনৈতিক দল ছাড়া আহারে স্যার একটু কমেন্টস দেখেন। আমিনুল ইসলাম নাবিল, তুমি কি মেয়ে মানুষ? হ্যাঁ স্যার তোমাদেরকে ইগনোর করে না, স্যার তোমাদের ভালোর জন্যই আমি তোমাদেরকে বিষয়গুলো পড়াই, ঠিক আছে? সময় নষ্ট করি না কমেন্টস পরে, ঠিক আছে? সাউন্ড প্রবলেম ভাইয়া, কিরকম প্রবলেম? সাউন্ড প্রবলেমটা কিরকম? স্যার মির্জা ফখরুলকে কি এই ক্লাসে মেনশন দিব? মির্জা ফখরুল বলবে আর কি নির্বাচন দিয়ে দেন, কারণ রাজনৈতিক দলের কাজই হচ্ছে এটা, নির্বাচন দিয়ে দেন। হ্যাঁ, কারণ রাজনৈতিক দলের কাজই হচ্ছে কি? নির্বাচনে অংশগ্রহণ করার মাধ্যমে সরকার গঠন করা। ওকে, সাউন্ড প্রবলেম, আচ্ছা সাউন্ড প্রবলেম হচ্ছে, এই সাউন্ড প্রবলেম হচ্ছে নাকি? সাউন্ড প্রবলেম হচ্ছে, আচ্ছা ঠিক আছে, সাউন্ড প্রবলেম, একটা মিনিট, ওকে 1 মিনিট। সাউন্ড প্রবলেম হচ্ছে বলছে, সাউন্ড প্রবলেম কেন? এতক্ষণ ধরে ক্লাস হলো, তো ওইটা বয়টা ওপেন করে আবার ঢোকাও। এটা একটু আগে তো ইয়ে দিয়ে দিছিল, ওই যে আগে দিছে এই জন্য কি। এটা খুলে ফেলো, চার্জে খুলে ফেলো, যতক্ষণ চলে। এটা দিনে চার্জে দাও নাই। একটানা ক্লাস চলতেছে তো, যার কারণে এটা 6টা থেকে ক্লাস চলতেছে। কেমন? তো একটা ডিভাইস 6টা থেকে যে ক্লাস চলবে সেটার জন্য হচ্ছে যে সময়টা দরকার একটু 1 মিনিট, একটা মিনিট। স্যার কইলাম 4 করে, আর আপনি বললেন আমি মেয়ে। বাহ স্যার বাহ, আচ্ছা ঠিক আছে, আচ্ছা 4 করে
ও বুঝতেছি, কিন্তু সাউন্ড প্রবলেম হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে বুঝতেছো এখন? ঠিক আছে, এখন ওকে, এখন ওকে। ওই যে 6টা থেকে ক্লাস চলতেছে, একটা না একটা ডিভাইসে আর কত সার্চ থাকে, হ্যাঁ সার্চে লাগাই দেন হচ্ছে তোমাদের ক্লাসটা নেওয়ার চেষ্টা করছিলাম, তো এই জন্য হচ্ছে একটু সাউন্ড ব্যাড সাউন্ড হচ্ছিল। দ্যাটস ওয়াই আমি তোমাদের, আসলে আমি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। আমি যে নাবিলকে এই কথাটা বলছি, আমি নাবিল তোমার আগের কমেন্টটা দেখি না, আমি তোমাদের মেইনলি তোমাদের সময় নষ্ট না করার জন্য, কারণ অনেক পরীক্ষার্থী এখানে আছে, তো যে জিনিসটা দরকার সেটা পড়াচ্ছি। তাহলে দেখো, আধুনিক যে গণতন্ত্র, সেই গণতন্ত্র হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। তার মানে কি, গণতন্ত্র দুই ধরনের, একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র আর একটা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। তাহলে প্রত্যক্ষ এবং কি পরোক্ষ, আমরা তাহলে কোন ধরনের গণতন্ত্রে আছি? পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে আছি। তাহলে এটা কোন ধরনের রাষ্ট্রের জন্য প্রযোজ্য? এখন এটা হচ্ছে বড় রাষ্ট্রের জন্য উপযোগী, বড় রাষ্ট্রের জন্য উপযোগী, এবং যেখানে জনসংখ্যা অনেক বেশি, এবং বর্তমান রাষ্ট্রগুলো বেশিরভাগ রাষ্ট্রই হচ্ছে কি জাতি রাষ্ট্র। কি রাষ্ট্র? জাতি রাষ্ট্র। যার কারণে জাতি রাষ্ট্রগুলোর মধ্যে এই ধরনের গণতন্ত্র লক্ষ্য করা যায়, পরোক্ষ। বিশাল জনগোষ্ঠী, এবং এখানে সবার অংশগ্রহণ করা সম্ভব না, সবাই অংশগ্রহণ করতে পারবে না। এই বিশাল জনসংখ্যার প্রতিনিধি নির্বাচন করে, অর্থাৎ দেখো এখানে যেহেতু প্রতিনিধি, দেখো রাষ্ট্র চালানোর জন্য আমার যেটা দরকার জনগণ, এই যে জনগণ তার প্রতিনিধি, প্রতিনিধি মানে হচ্ছে কারা? প্রতিনিধি মানে হচ্ছে রাজনৈতিক দলের সদস্যরা। এই প্রতিনিধিরা গিয়েই রাষ্ট্র পরিচালনা করে, অর্থাৎ প্রতিনিধিরা সরকার গঠন করে, সরকার রাষ্ট্র চালায়, এই আর কি, এটাই। তাহলে পরোক্ষ শাসন কাজে আমরা অংশগ্রহণ করছি, হয়তো আমরা সরাসরি রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করছি না, কিন্তু ভোট দেওয়ার মাধ্যমে, প্রতিনিধি নির্বাচিত করার মাধ্যমে আমরা পরোক্ষভাবে রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করছি, এই জিনিসটা বলছি। এরপরে যেটা আমরা রাজনৈতিক, এই যে আমরা পরোক্ষভাবে অংশগ্রহণ করছি, কাদের মাধ্যমে করছি? আমরা রাজনৈতিক দলের মাধ্যমে। যেমন ধরো এখন হয়তো কোনো রাজনৈতিক দল ক্ষমতায় নাই, ঠিক আছে, কিন্তু এই যে হাসুয়াপার দল, যে সাম্প্রতিক সময়ে তোমরা জুলাইয়ের আন্দোলনে তোমরা নিজেরাও অংশগ্রহণ করে যে সরকারকে মানে যে রাজনৈতিক দলকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছো, সেই রাজনৈতিক দলটা কি? যে সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। ওকে, বাংলাদেশ কি আওয়ামী লীগ, হ্যাঁ। তো এই যে রাজনৈতিক দলটা ক্ষমতা থেকে যে তোমার ক্ষমতাচ্যুত হলো, তার মানে সেই রাজনৈতিক দলটাই মূলত সরকার হিসেবে এতদিন ছিল। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে রাজনৈতিক দল যে কোনোটা কি ক্ষমতায় আসতে পারে? উত্তর হচ্ছে না, রাজনৈতিক দল যে কোনোটা ক্ষমতায় আসতে পারে না। রাজনৈতিক দল ক্ষমতায় আসার একটা প্রক্রিয়া আছে, যেটাকে বলা হয় নিয়মতান্ত্রিক প্রক্রিয়া। গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে, আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে নির্বাচন। গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়মতান্ত্রিক নির্বাচন হচ্ছে, নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে কি নির্বাচন। তার মানে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় কোথায় যেতে হবে? নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে কি নির্বাচন। তাহলে গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে, তাহলে প্রক্রিয়া হচ্ছে নির্বাচন। এই নির্বাচন ছাড়া কোন রাজনৈতিক দল ক্ষমতায় গেলে সেটা অবৈধ সরকার বলে বিবেচিত হবে। এই জন্য তোমরা জানো বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলকে দোষারোপ করা হয়, যেমন আওয়ামী লীগকে বলা হয় যে অবৈধ সরকার গঠন করেছিল, কারণ তারা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া যেটা নির্বাচন, সেই নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ করেছিল। তার মানে রাজনৈতিক দলগুলো যখন হচ্ছে নির্বাচনে অংশগ্রহণ করে, সেই রাজনৈতিক দল থেকে, রাজনৈতিক দলগুলো যখন হচ্ছে নির্বাচন করে, সেই নির্বাচনে যারা সবচেয়ে বেশি আসন লাভ করে, মানে আমাদের দেশে কয়টি আসন, আমাদের দেশে কয়টি সংসদীয় আসন বলো তো, কমেন্ট সেকশনে জানাও তো। আনস ফোকাস করেন, আচ্ছা আমি নির্বাচন চাই না, আমি ডক্টর ইউনূস সরকারকে চাই। আচ্ছা ঠিক আছে, চাইতেই পারো। স্যার কেমন আছেন? আমি ভালো আছি রাহিয়া। স্যার আমার ঘরের পুরোনীতি ক্লাস কি সব অধ্যায় হবে? তোমার ঘরের সব পুরোনীতি হবে না, সব অধ্যায় হবে না, হ্যাঁ তোমার ঘরের পুরোনীতি সব অধ্যায় না। হাসু আবার দল, আচ্ছা হ্যাঁ হাসু আবার দল কবে হয়, কবে কবে হয়? সিভিক্স হচ্ছে মঙ্গলবার আর বৃহস্পতিবার। ভাইয়া তোমার বাংলাদেশ আওয়ামী লীগ লিখে তোমার মুসকি হাসলেন, যে আমি হাসলাম কেন সেটা তুমি কিভাবে জানলা? 350টা, আচ্ছা 350টা আসন। আচ্ছা 350টি আসনের মধ্যে যে রাজনৈতিক দলগুলো বেশি আসন লাভ করবে নির্বাচনে ধরো এখন যদি বিএনপি, হ্যাঁ আমি সংক্ষিপ্ত লিখতেছি আর কি, এবং বিএনপি যদি নির্বাচন করে 350 আসনের মধ্যে যদি 200টি আসন লাভ করে, তাহলে বেশিরভাগ কারা? এই বিএনপি। তাহলে বিএনপি সরকার গঠন করবে। যদি বিএনপির জায়গায় যদি এনসিপি হয়, কারা? ন্যাশনাল তোমার কি যে তোমার
সিটিজেন পার্টি, যেটা এই ন্যাশনাল সিটিজেন পার্টি জাতীয় নাগরিক কমিটি নির্বাচন করে যদি 200টি আসন পায় তাহলে তারাই সরকার গঠন করবে। যদি কোনো কারণে বিএনপি যদি বেশি পায় তাহলে বিএনপি সরকার গঠন করবে। এইভাবেই হচ্ছে রাজনৈতিক দলগুলো সরকার গঠন করে। আবার রাজনৈতিক দলগুলো বিরোধী দলের ভূমিকা পালন করে। তো রাজনৈতিক দল কাকে বলে সেটা পড়তে গেলে আমাকে দুইজনের সংজ্ঞা পড়তে হবে। তার মধ্যে একজন বলছে, অধ্যাপক গ্যাটেল বলছে যে রাজনৈতিক দল মোটামুটি সংগঠিত একটি নাগরিক সম্প্রদায়, একটি রাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করে এবং যারা তাদের ভোটদান ক্ষমতা দ্বারা সরকারকে নিয়ন্ত্রণ ও সাধারণ নীতিগুলো কার্যকর করতে চেষ্টা করে। তার মানে মূল বিষয় হচ্ছে কি, যে এখানে ভোটদানের মাধ্যমে অর্থাৎ নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে। এরপরে ম্যাকাবের যে কথাটা বলছে সেটা হচ্ছে কি, কোন নীতির সমর্থনে, দেখো কোন একটা নীতি, সেই নীতির সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ, সংঘ মানে হচ্ছে একটা জনগোষ্ঠী, একটা দল, একটা মানুষ, মানব গোষ্ঠী, সেই সংঘ বিশেষ যা নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিচালনায় প্রয়াস চালায়। অর্থাৎ নিয়মতান্ত্রিক উপায়টা কি, একটু আগে আমি তোমাদেরকে বলছি যে গণতান্ত্রিক ব্যবস্থায়, এই জায়গায় লিখছি, এই জায়গায় গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রক্রিয়া কোনটা, গণতান্ত্রিক ব্যবস্থায় বা গণতান্ত্রিক রাষ্ট্রে যে তোমার নিয়মতান্ত্রিক প্রক্রিয়া কি, গণতান্ত্রিক ব্যবস্থায় নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে নির্বাচন। হ্যাঁ, এই জন্য তোমরা দেখবা যে ফখরুল সাহেব মাঝে মধ্যে মুখের মধ্যে ফেনা তোলে যে নির্বাচন দিয়ে দেন, নির্বাচন দিয়ে দেন। ঠিক আছে, তো নির্বাচন দিয়ে দেন এই যে কথাটা বলে, এটা কিন্তু রাজনৈতিক দল হিসেবে তাদের জন্য মানানসই, কারণ রাজনৈতিক দলের কাজই হচ্ছে নির্বাচন করে ক্ষমতায় যাওয়া। আমরা তাহলে রাজনৈতিক দলের একটা সংজ্ঞা সম্পর্কে জানলাম, সংজ্ঞা থেকে জানলাম, ঠিক আছে। এবং এই যে ম্যাকাইবার যে কথাটা বলছে এটা সবচেয়ে সহজ এবং ছোট, এবং এই জন্য তোমাদেরকে বলবো এটা তোমরা মুখস্থ করতে পারো, যে তাহলে কি, কোন একটা নীতির সমর্থনে সংগঠিত সংঘ বিশেষ যারা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া সরকার গঠনের প্রয়াসে হয় বা সরকার গঠনের চেষ্টা করে। এরপরে যেটা আছে, রাজনৈতিক দলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে রাজনৈতিক সংগঠন সম আদর্শে বিশ্বাসী, যেমন সবাই বলবে যে জি আর সৈনিক, এক হও লড়াই করো। এই যে জি আর সৈনিক বলতেছে না, কারণ হচ্ছে তো সবার একটাই আদর্শ, সেটা হচ্ছে কি, যে জি আর সৈনিক তারা, এবং জি আর আদর্শ তারা ধারণ করে। আবার দেখবা যে যারা আওয়ামী লীগের আছে, তারা বলবে যে মুজিবের সৈনিক। তো এই যে তোমার কোন একটা আদর্শকে সামনে রেখেই কিন্তু তারা রাজনীতি করবে। আবার জামাতের একটা আদর্শ আছে, তারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা ধর্মীয় দল হিসেবে বা হচ্ছে তোমার ধর্মীয় রাজনৈতিক দল হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। নিয়মতান্ত্রিক উপায়ে ক্ষমতায় আরোহণ, সেই নিয়মতান্ত্রিক উপায়টা কি, নির্বাচন। এই জন্য ফখরুল সাহেব নির্বাচনের কথা বলে, উনি খারাপ বলেন না। জনমতের প্রতি গুরুত্ব প্রদান, জনমত মানে কি, জনমত মানে হচ্ছে কি, সংখ্যা গরিষ্ঠ, কি গরিষ্ঠ, সংখ্যা গরিষ্ঠ মানুষের কি, সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত, অথবা আমরা স্বাভাবিকভাবে এটা জানলেও সংখ্যাগরিষ্ঠ যে তোমার যুক্তিযুক্ত এবং জনকল্যাণকামী, জনকল্যাণকামী মতামত যেটা, সেটাই হচ্ছে জনমত। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ অর্থাৎ বেশিরভাগ মানুষের বা অনেক মানুষের যুক্তিযুক্ত এবং জনকল্যাণকামী যে মতামত, সেটা জনমত। তার মানে বেশিরভাগ মানুষ যেটা ভালো মনে করে সেটাই রাজনৈতিক দলগুলো গ্রহণ করে। তাহলে জনমতের প্রতি গুরুত্ব দেয় রাজনৈতিক দলগুলো। আরেকটা হচ্ছে কি, দলীয় স্বার্থ সংরক্ষণ করে, নিজেদের দলের স্বার্থ সংরক্ষণ করে। তাহলে আমরা এই যে বৈশিষ্ট্যগুলো বললাম, এখানে কারো কোনো প্রশ্ন থাকলে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো যে এটা বুঝি নাই, এই জিনিসটা আমাকে বুঝাই দেন, আমি বুঝাই দিব। তোমরা থাকো, লাইনে থাকো, আমি সিকিউ এমসিকিউ তোমাদেরকে পড়াবো, ঠিক আছে। বাজে কমেন্ট করা, জিয়া সৈনিক লড়াই করে, হ্যাঁ হইতে পারে। আচ্ছা ভাই, আজকে জিও আফা আসছে, আচ্ছা কিছু বলেন এই সম্পর্কে। উনি ফিরে আসছে, ওনাকে অনেক অনেক দীর্ঘ সময় নির্যাতন করছে, যদিও বা এটা রাজনৈতিক দলের, উনি যেহেতু চেয়ারপারসন ছিলেন একটা সময়, প্রধানমন্ত্রী ছিলেন, তাও এইভাবে আসলে অসম্মান করাটা ঠিক না, যে দীর্ঘ সময় তাকে কারাবরণও করতে হয়েছে। রাজনৈতিক দলের বিষয়ে আসি আমরা, রাজনৈতিক দল ও উপদল, রাজনৈতিক দল এবং কি উপদল। আমি তোমাদেরকে একটা সহজ উদাহরণ দিই। রাজনৈতিক দল তো বড় জিনিস, উপদল কি, উপদল হচ্ছে স্বার্থন্বেষী গোষ্ঠী। রাজনৈতিক দলের মধ্য থেকে স্বার্থন্বেষী গোষ্ঠী, একটা উদাহরণ দিলে তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। সেটা হচ্ছে কি, যে ধরো এটা, এই যে আমি একটা গোল আঁকলাম, মানে একটা বৃত্ত আঁকলাম, এটা ধরো একটা রাজনৈতিক দল, এটা একটা কি রাজনৈতিক দল। আমি এটাকে রাজনৈতিক দল না বলে তোমাদেরকে একটা উদাহরণ দিই। ধরো তোমরা এখানে যে কজন ক্লাস করছো, আজকে প্রায় 65 জন ক্লাস করছে, তো 65 জন শিক্ষার্থী, ধরো এটা 65 জন সবাই মিলে আমরা একটা পরিকল্পনা করি। পরিকল্পনাটা কি, আমরা সবাই মিলে একটা ট্যুরে যাব, ট্যুরে যাব, আমরা পরিকল্পনা করলাম। তাহলে দেখো সবার একটাই উদ্দেশ্য, যে মানে আমাদের একটা লক্ষ্য, সেটা কি, ট্যুরে যাওয়া। তাহলে আমরা সবাই মিলে একটা রাজনৈতিক দল, আমরা তো সবাই মিলে নির্ধারণ করলাম ট্যুরে যাব, সবাই একমত, আমরা ট্যুরে যাব, ঠিক আছে, ওকে ফাইন। কিন্তু আবার স্থান নিয়ে হইলো বিপদ। সেটা হচ্ছে কি, স্থান কি হবে, যেমন আমি যদি বলি যে আমরা সবাই মিলে কক্সবাজার
সি বিচে যাব। হ্যাঁ, তো এখন তোমাদের মধ্যে যারা কক্সবাজার থেকে ক্লাস করছো সবাই বলবে যে কি ধরনের কথা, কক্সবাজারে থাকি আবার কক্সবাজার কি ট্যুরে যাব। এই যে দেখো, তো হঠাৎ করে দেখা যাবে এই দলের মধ্যে যারা এতক্ষণ একমত ছিল, হঠাৎ করে তাদের মধ্যে একটা অল্প সংখ্যক মানুষ সেই একমত থেকে বের হয়ে আসবে, তারাই হচ্ছে উপদল। তারাই কি দল? উপদল। তার মানে হচ্ছে রাজনৈতিক দলের মধ্য থেকে ছোট্ট একটা অংশ যখন দলের যে হচ্ছে কর্মসূচি সেটা যখন তাদের স্বার্থের বাইরে যাবে, তখন তারা দলীয় কর্মসূচির বাইরে গিয়ে নিজেদের স্বার্থ রক্ষার চেষ্টা করবে, সেটাই হচ্ছে উপদল। তাহলে উপদল হচ্ছে রাজনৈতিক দলের একটা ক্ষুদ্র অংশ যারা নিজেদের স্বার্থের জন্য রাজনৈতিক দলের কর্মসূচির বিপরীতে গিয়ে বা বাইরে গিয়ে মূলত কি করে, যে কাজ করে। তাহলে এই জিনিসটা মনে রাখবা। তাহলে দল, রাজনৈতিক দলের ক্ষেত্রে প্রায় একই ধরনের দৃষ্টি সম্পন্ন ব্যক্তিগণ নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে যখন মিলিত হয়, তার মানে আমরা সবাই আমাদের রাজনৈতিক দল হিসেবে আমরা সবাই কি, আমরা ট্যুরে যাব, এটা আমরা সবার কি ছিল, আমরা ট্যুরে যাব, এটা ছিল আমাদের প্রথম, মানে সবারই একটাই লক্ষ্য যে আমরা সবাই ট্যুরে যাব। তার মানে কি, সবাই যে একটা নির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে মিলিত বা একত্রিত হয় তখন তাকে রাজনৈতিক দল বলে। কিন্তু যখন দেখা যাচ্ছে যে কক্সবাজার যাব, তখন অল্প সংখ্যক মানুষ বলতেছে না আমাদের বাড়িতে কক্সবাজার আমরা যাব না, তখন সেটা হচ্ছে উপদল। এই অপরদিকে দলের মধ্যে যখন কিছু কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির বিশেষ বিশেষ ক্ষেত্রে দ্বিমত পোষণ করে কিংবা সাধারণ স্বার্থের কথা ভুলে গিয়ে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ উদ্ধারের ঐক্যবদ্ধ হয়, তখন তাকে উপদল, ফ্যাকশন বা কুচক্রী বা ক্লিক দল বলা হয়। এই যে তিনটা নাম এখানে, কুচক্রী, ক্লিক, ফ্যাকশন, উপদল, পরীক্ষায় এখান থেকে এমসিকিউ আসে। ঠিক আছে, এগুলো নোট কোথায় পাবো? নোটগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের যে চ্যানেল আছে, স্যার একটু সরেন, এসএস নিব, নাও এসএস নাও, এসএস নিয়ে নাও, যারা যারা ক্লাস করতেছো পরে যাতে তোমাদের ব্যবহার করতে পারো। তো দুটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে যে আমি তোমাদেরকে একদম সহজ করে বলি, পার্থক্যটা এখানে যে লেখাগুলো আছে এগুলো তো তোমরা পড়বা, তোমাদেরকে আমি ফাইলটা দিয়ে দিব। তোমার আমাদের যে চ্যানেলটা আছে, আমাদের যে মেসেঞ্জার চ্যানেলটা আছে, সেখানে তোমাদেরকে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তো রাজনৈতিক দল এবং উপদলের মধ্যে পার্থক্যগুলো বলি। রাজনৈতিক দল আয়তনের দিক থেকে বড় সংখ্যক এবং উপদল হচ্ছে ছোট। আমি একটু আগে উদাহরণ দিলাম। রাজনৈতিক দলের নির্দিষ্ট কর্মসূচি থাকে, উপদলের সেরকম নির্দিষ্ট কর্মসূচি থাকে না। রাজনৈতিক দল জাতীয় স্বার্থে কাজ করে, উপদল নিজেদের স্বার্থে কাজ করে। রাজনৈতিক দল নির্দিষ্ট কোন একটা কর্মসূচিকে সামনে রেখে তারা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে, কিন্তু উপদল সেটা করে না, উপদল নিজেদের স্বার্থেই কাজ করে থাকে। এবং রাজনৈতিক দল এবং উপদলের ক্ষেত্রে এই যে দেখো, এই কথাগুলো এখানে বলছে, তাহলে রাজনৈতিক দলের নির্দিষ্ট কর্মসূচি, লক্ষ্য, উদ্দেশ্য থাকে, কিন্তু উপদলের সেটা সংকীর্ণ, লক্ষ্য উদ্দেশ্য থাকলেও সেটা সংকীর্ণ, সেটা ব্যক্তি স্বার্থ। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে কি, যে রাজনৈতিক দল নীতি ও কর্মসূচিকে সামনে রেখে ক্ষমতা দখলের জন্য স্থিতিশীল ও সুসংগঠিত সংগঠন গড়ে তোলে, কিন্তু উপদল সেই রূপ সংগঠন গড়ে তুলতে পারে না, কারণ উপদল মাত্রে একটা ছোট অংশ। ঠিক আছে, উপদলের লক্ষ্য হচ্ছে সংকীর্ণ আর রাজনৈতিক দলের লক্ষ্য হচ্ছে জাতীয়, জাতীয় কল্যাণ। ঠিক আছে, এটা মনে রাখবা। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে রাজনৈতিক দলের উদ্দেশ্য হচ্ছে জাতীয় স্বার্থ সংরক্ষণ আর উপদলের স্বার্থ হচ্ছে কি, ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ সাধন। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। রাজনৈতিক দল গণতন্ত্রের ক্ষেত্রে যে কাজগুলো করে, জনমত গঠন করে, সরকার গঠন করে, ভিন্নমুখী মতামতকে একত্রিত করে, অর্থাৎ হচ্ছে অনেক মানুষের মতামতকে, অনেক মানুষের যে মতামত, সেই মতামতগুলো গ্রহণ করার মাধ্যমে তারা একটা সিদ্ধান্তে তারা আসে, মানে একটি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকগুলো মানুষের মতামতকে তারা বিবেচনা করে, এই জন্য ভিন্নমুখী মতামতকে একত্রীকরণের কথা বলছে। তাহলে রাজনৈতিক দলগুলো সব মানুষের মতামতকে একটা জায়গায় নিয়ে এসে একটা সিদ্ধান্ত নেয়। জনগণ এবং সরকারের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে রাজনৈতিক দল। কিভাবে? দেখো, আমরা যে সরকার বলছি, সরকারের সাথে জনগণের যোগাযোগ হওয়ার সুযোগ না থাকলেও জনগণ এই রাজনৈতিক দলের মাধ্যমে, দেখো, জনগণ রাজনৈতিক দলের মাধ্যমে সরকারের সাথে একটা যোগাযোগ রক্ষা করে। নদীর এ পার যেমন ওই পারের সাথে যোগাযোগ করতে, আমার যেমন একটা নদী, তোমার সেতু দরকার, মানে এটা একটা ধরো সেতু, এটা ক এবং এটা খ ফার, মানে নদীর পার বা তীর, দুই তীরের মধ্যে যেমন আমার যোগাযোগ রক্ষা করার জন্য সেতু দরকার, ঠিক একইভাবে রাজনৈতিক দলও জনগণ এবং সরকারের মধ্যে সেতু হিসেবে কাজ করে। এরপরে বিরোধী বিকল্প পক্ষ। তাহলে আমি তোমাদেরকে একটু আগে যে বললাম যে রাজনৈতিক দলগুলো যারা বেশি ভোট পায় তারা সরকার গঠন করে, যারা কম ভোট পায় তারা কি করে, বিরোধী দলের ভূমিকা পালন করে, রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে মানুষের মধ্যে। এটা গেল রাজনৈতিক দল। আরেকটা আমি রাজনৈতিক দলের কাজ বলি, সেটা হচ্ছে কি রাষ্ট্রের সমস্যা নির্ধারণ, সেটা অনুযায়ী কর্মসূচি প্রণয়ন, জনমত গঠন করা, প্রার্থী মনোনয়ন দেওয়া, প্রচারণা চালানো, সরকার গঠন করা, বিরোধী ভূমিকা পালন করা। এখানে বিরোধী দলের কথা বলছে, এটা দ্বারা কি বোঝাইছে, বিরোধী দলের কথা বলছে।
তাহলে বিরোধী দল গঠন করে রাজনৈতিক দলগুলো, এবং হচ্ছে রাজনৈতিক সচেতনতা এবং শিক্ষার প্রসার ঘটায়। তাহলে রাষ্ট্রের সমস্যা, যেমন ধরো ফখরুল সাহেব যে নির্বাচনের কথা বলে, এটার মাধ্যমে সরি আচ্ছা একটু 1 মিনিট কেমন। আমার এই যে প্যানেল বোর্ডটা হচ্ছে বন্ধ হয়ে গেছে, কারণ আমি এদিক দিয়ে ওই যে আমার এটা পড়ে যাওয়ার কারণে আমি এটা তুলতে গিয়ে বোর্ডের মধ্যে হাত লেগে গেছে, অফ হয়ে গেছে। ঠিক আছে, আতিয়া নাহিফা ভাইয়া কমেন্টে সবাই রাজনীতি যোগ দিছে, থামান ওদের, না হলে আওয়ামী লীগ ও বিএনপির যুদ্ধে লাগা যাবে। লেগে যাক, ব্যাকে আনা পরে রিলেটেড কমেন্ট করুন তো। আচ্ছা, এই তোমরা উল্টাপাল্টা কমেন্টস করো না বাবারা, তোমরা সবাই ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, তোমাদের যথেষ্ট বয়স হয়েছে, এবং এখন যদি তোমরা এখনো বাবুদের মতো আচরণ করো তাহলে তোমাদের ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ, তোমরা কমেন্টস করার ক্ষেত্রে একটু সংযত হয়ে, হ্যাঁ, এবং দয়া মায়া নিয়ে, পরস্পরের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এগুলো নিয়েই হচ্ছে তোমরা কমেন্টস করবে, কেমন? এতে করে পারস্পরিক যে সৌহার্দ্য, সম্প্রীতি এবং ভালোবাসা সেটা তৈরি হবে। আনলেস পরস্পরের মধ্যে মারামারি লেগে যাবে, কেমন? আমি চাই না তোমাদের মধ্যে মারামারি লেগে যাক। হ্যাঁ, এটা পুরোটাই একটা কম্পিউটার, যদিও বা কম্পিউটার অন করতে যে পরিমাণ সময় লাগে সে পরিমাণ সময় এটাতে লাগে না। এটা একটা ভালো দিক। আমি এটা পড়াচ্ছিলাম, ডিরেক্ট ওপেন করে ফেলি। তো আমি অলরেডি ওপেন করে ফেলেছি, তোমাদের সময় বেশিক্ষণ নষ্ট হচ্ছে না। আচ্ছা, তোমাদের কমেন্টস, মহিলা না ভাইয়া, আমরা কি বড় হয়ে গেলাম? হ্যাঁ, তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো। তো মহিলা বলার পেছনে যথেষ্ট কারণ আছে, আমি বলবো না কারণটা। আচ্ছা, উপদলার সাবসিস্টিকারী গোষ্ঠী একই জানা? না না, উপদলার সাবসিস্টিকারী গোষ্ঠী একই জিনিস না। সাজ আছে? হ্যাঁ, তো প্রচুর সাজ আছে, মোবাইলে প্রচুর সাজ আছে। ওকে, হ্যাঁ স্যার অনার্সে পড়ছে। আচ্ছা ঠিক আছে স্যার, শুধু স্যারই হয়? আচ্ছা, সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব মানে হচ্ছে এই যে ধরো জিশান যেটা বলছে, ধরো তোমার পরিবারে তুমি যদি তোমার সিদ্ধান্ত নিতে পারো তাহলে তুমি সার্বভৌম বা স্বাধীন। তার মানে তুমি তোমার সিদ্ধান্ত নিতে পারবে কোনো দেশের প্রভাব ছাড়া, কোনো দেশের তোমার কথা না শুনে তুমি তোমার দেশের সিদ্ধান্ত যেদিন নিতে পারবে, তাই সেদিনই তোমার দেশটা সার্বভৌম দেশ হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারবে। তোমরা এতক্ষণ ধৈর্য ধরেছিলে, পিসি বন্ধ হয়ে গেছিল, তারপরে তোমরা ধৈর্য ধরেছিলে, তার জন্য তোমাদেরকে ধন্যবাদ। তোমাদের শিকার আগ্রহ আছে, ঠিক আছে। মনে হয় পিচ্ছি। আচ্ছা, তোমরা পিচ্ছি হলে পিচ্ছি স্যার, এমনি লাইট বন্ধ করলে ভবিষ্যৎ দেখা যায়? আচ্ছা, লাইট বন্ধ করলে ভবিষ্যৎ দেখা যায়? দিনের আলোতে দেখতে পারো না? দিনের আলোতে অথবা বড় লাইটের আলোতে নিজেকে একটু যে তোমার আয়নার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞেস করবে যে হু আর ইউ, যদি উত্তর না পাও তাহলে মনে করবে যে তোমার আসলে এখনো পরিচয় তৈরি হয় নাই। হ্যাঁ, পরিচয় তৈরি করার জন্য তোমাকে আস্তে আস্তে ভবিষ্যতে যাতে ভালো পজিশনে যাইতে পারো সেই কথা চিন্তা করতে হবে। ভালো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, মানুষের সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালো করতে হবে, এবং হচ্ছে ভালো কোনো প্রফেশনে ঢুকতে হবে। যদি বাপের টাকা পয়সা না থাকে তাহলে চাকরি বাকরির দিকে ঝুঁকবে, নয়তো হচ্ছে ব্যবসা বাণিজ্যের দিকে যাবে। এইগুলোই হচ্ছে আইডেন্টিটি। যাই হোক, এখানে আমরা যেটা বললাম সেটা হচ্ছে কি, যে তোমার রাজনৈতিক দলগুলো কি কাজ করে? রাজনৈতিক দলের সমস্যাগুলো নির্ধারণ করে, নীতি নির্ধারণ করে এবং কর্মসূচি প্রণয়ন করে, জনমত গঠন করে। এটা আমি বললাম, জনমত কি? অধিকাংশ মানুষের যুক্তিযুক্ত এবং কল্যাণকামী যে মতামত, সেটা প্রার্থী মনোনয়ন। তোমরা জানো নির্বাচনে ভোট দেওয়ার আগে যে তোমার বিএনপি থেকে, তারপরে হচ্ছে জামাত থেকে, তোমরা দেখবা যে এনসিপি থেকে, এবং হচ্ছে আরো যে রাজনৈতিক দলগুলো আছে, হ্যাঁ, জামাত ইসলাম থেকে এবং এনসিপি থেকে, এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে মনোনয়ন দিবে এক একজন ব্যক্তিকে এক একটা এলাকায় ভোট করার জন্য। কি দিবে? পারমিশন দিবে, প্রচারণা চালাবে, সরকার গঠন করবে। যদি নির্বাচনে ভোট, মানে যদি রাজনৈতিক দলগুলো নির্বাচন করার পরে যদি ভোট পায়, রাজনৈতিক দলগুলো যেমন রাজনৈতিক দল নির্বাচন করার পরে যখন ভোট পাবে তখন তারা কি করবে? তারা সরকার গঠন করবে। এই যে ফখরুল সাহেব রাজনৈতিক দল, এবং সে নির্বাচনের কথা বলে ভোট পাইলেই প্রবেশ করে কি হয়ে যাবে? সরকার গঠন করবে এবং বলবে যে এখন তোমরা আমার কথা শুনো। হ্যাঁ, তো এই জন্য তিনি নির্বাচনের কথা বলে। এরপর হচ্ছে কি বিরোধী দলের ভূমিকা, এটা তো বললাম, রাজনৈতিক চেতনা ও শিক্ষার প্রসার। রাজনৈতিক দলগুলো যে মিছিল মিটিং করে যে অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, এই বিষয়গুলো। এবার আসি পৃথিবীতে দল ব্যবস্থা। রাজনৈতিক দল 3 ধরনের হয় সারা পৃথিবীতে। রাজনৈতিক দল 3 ধরনের, একদল, দ্বিদল এবং কি বহুদলীয় ব্যবস্থা।
এই একদল মানে একটি মাত্র দল থাকে, যেমন ধরো আমরা সমাজতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং কি সমাজতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক যে রাষ্ট্রগুলো আছে, স্বৈরতান্ত্রিক, হ্যাঁ, এই রাষ্ট্রগুলোর মধ্যে আমরা এক দল দেখি। যেমন ধরো চীন, হ্যাঁ, চীন, কিউবা, এরপরে হচ্ছে উত্তর কোরিয়া, এবং তোমাদের বইয়ের মধ্যে উত্তর কোরিয়া, ভিয়েতনামের কথাও বলা আছে, হ্যাঁ, ভিয়েতনাম। তো এগুলো হচ্ছে একদল ব্যবস্থা রাষ্ট্র। আর দ্বিদল ব্যবস্থা রাষ্ট্রগুলোর মধ্যে যেমন রয়েছে ইউএসএ, ইউকে এবং হচ্ছে তোমার কানাডা। এই দেশগুলোর মধ্যেই মূলত দুইটা দল আছে শুধুমাত্র, বিশেষ করে ইউএসএ এবং ইউকে, আমরা কানাডার কথাটা বাদ দিই, ইউএসএ এবং ইউকে। যেমন ধরো এখানে ইউএসএ তে দুইটা রাজনৈতিক দল আছে, একটা হচ্ছে কি, হ্যাঁ, একটা ট্রাম্পের দল, আর একটা হচ্ছে তোমার, একটা কার দল বলো তো? একটা ট্রাম্পের দল আর একটা কার? জো বাইডেনের দল। তো আর এরপরে হচ্ছে ইউকে তে একটা লেবার পার্টি, কনজারভেটিভ পার্টি। এখানে ট্রাম্পের দল হচ্ছে কি রিপাবলিকান পার্টি, ডেমোক্রেটিক পার্টি হচ্ছে কার? যে তোমার বাইডেনের দল। ওকে, আমি দল সম্পর্কে বললাম। বহুদল ব্যবস্থা হচ্ছে আমাদের দেশের মতো দেশগুলোতে, যেখানে অসংখ্য রাজনৈতিক দল আছে। এগুলোর ভালো দিক খারাপ দিক আছে, আমি এটা যাচ্ছি না। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, যেটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে এমন গোষ্ঠী যার সদস্যগণ সমজাতীয় মনোভাব ও স্বার্থের দ্বারা আবদ্ধ, স্বার্থের ভিত্তিতে তারা পরস্পরের সাথে আবদ্ধ, মানে তারা স্বার্থের জন্যই পরস্পরের সাথে জড়িত। এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল না। আমি তোমাদেরকে পার্থক্যটা দেখাই, তারপরেই তোমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং রাজনৈতিক দল এই দুইটার মধ্যে পার্থক্যটা বুঝতে পারবে। আমি তোমাদেরকে একটু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং রাজনৈতিক দলের মধ্যে পার্থক্যটা বলি। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর এখানে বৈশিষ্ট্য আছে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে এক একজন এক গেছে, যেমন হচ্ছে ফাইবার লবি গ্রুপ বলেছে, জিগলার ইন্টারেস্ট গ্রুপ বলেছে। এবং এই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী মূলত কখনো মিছিল, মিটিং এবং শোভাযাত্রার মাধ্যমে সরকারের উপর চাপ প্রয়োগ করে। এদের কাজই হচ্ছে সরকারকে চাপ প্রয়োগ করা। সরকারকে চাপ প্রয়োগ করে, ধরো একটা দল, হ্যাঁ, যেমন ধরো গার্মেন্টস কর্মী সবাই রাস্তায় নেমে আসে। তোমরা দেখো না বিভিন্ন সময় মিছিল মিটিং হয়, এই মিছিল মিটিং যারা করে তারাই চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, বুঝছো? গার্মেন্টস কর্মীরা বেতন বাড়ানোর জন্য মিছিল মিটিং করে, আনসাররা বেতন বাড়ানোর জন্য মিছিল মিটিং করে, বিসিএস প্রার্থীরা আন্দোলন করে। এগুলো হচ্ছে সব চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যে কোনো সময় যে কোনো পরিস্থিতি তৈরি হতে পারে স্বার্থকে কেন্দ্র করে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দল না, এরা বরং সামাজিক গোষ্ঠী, এরা কোনো রাজনৈতিক গোষ্ঠী না। এটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। বেসরকারি সংগঠন, সুনির্দিষ্ট লক্ষ্য এবং নির্দলীয় অরাজনৈতিক সংগঠিত সামাজিক গোষ্ঠী, সংগঠিত সামাজিক গোষ্ঠী। এই যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, তার মানে কি সুনির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে এবং নিজেদের স্বার্থকে কেন্দ্র করে এরা কর্মসূচি গ্রহণ করে। তাহলে কি, যে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনো সরকারি না, বেসরকারি, সুনির্দিষ্ট লক্ষ্য, নির্দলীয় এবং অরাজনৈতিক এবং সংগঠিত সামাজিক গোষ্ঠী। এদের কাজ হচ্ছে কি স্বার্থ আদায় করা। দুইটার মধ্যে পার্থক্য কি? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী ও রাজনৈতিক দল। তোমরা আবার উপদলের সাথে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী মিলাই ফেলিও না। উপদল হচ্ছে রাজনৈতিক দলের অংশ, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনো রাজনৈতিক দলের অংশ না, এটা মনে রাখবা। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে পার্থক্য হচ্ছে রাজনৈতিক দল জাতীয় কল্যাণে কাজ করে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিজেদের স্বার্থের জন্য কাজ করে। সাংগঠনিক দিক থেকে রাজনৈতিক দল বড় আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে ছোট, এবং রাজনৈতিক দল হচ্ছে বিভিন্ন ইউনিটে বিভক্ত। লক্ষ্য উদ্দেশ্যগত পার্থক্য, রাজনৈতিক দলের জাতীয় কল্যাণ হচ্ছে রাজনৈতিক দলের অন্যতম লক্ষ্য উদ্দেশ্য। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিজেদের স্বার্থ উদ্ধার করা এবং রাজনৈতিক দলকে প্রভাবিত করা। কাজকর্মের পদ্ধতি, রাজনৈতিক দল প্রকাশ্যে এবং বৃহৎ পরিসরে কাজ করে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী হচ্ছে ক্ষুদ্র পরিসরে গোপনে অনেক সময় কাজ করে। প্রকৃতিগত দিক থেকে পার্থক্য, যে রাজনৈতিক দল মত, ধর্ম, বর্ণ, বিভিন্ন জাত পাত, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে অন্তর্ভুক্ত থাকে। আর চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ক্ষেত্রে হচ্ছে তোমার কি, যে শুধুমাত্র সামাজিক গোষ্ঠী এরা, এবং এখানে বিভিন্ন শ্রেণীর পরিবর্তে একক মানে মনোভাব সম্পন্ন, একক মনোভাব বা সমজাতীয় মনোভাব সম্পন্ন ব্যক্তিরাই হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অন্তর্ভুক্ত থাকে। নির্বাচনে অংশগ্রহণ রাজনৈতিক দল করলেও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নির্বাচনে অংশগ্রহণ করে না। আশা করি তোমরা চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং রাজনৈতিক দল সম্পর্কে একটা ভালো ধারণা পেয়েছো। আমি এগুলো আর পড়াচ্ছি না, তোমাদেরকে নেতৃত্বের ধারণায় নিয়ে যায়। যেহেতু তোমাদের এই অধ্যায়টা খুবই ছোট, তোমাদের যারা আছো তোমাদেরকে এমসিকিউ এবং সিকিউ পড়াবো, একটু তোমরা ধৈর্য ধরো। যেমন ধরো নেতৃত্বের মধ্যে লিডারশিপ, যে লিড শব্দ থেকে লিডার, লিডার থেকে লিডারশিপ। লিড শব্দের অর্থ হচ্ছে কি চালনা করা বা পরিচালনা করা, পথ চালানো। যেমন ধরো একটা বাস, এই বাসটা চালানোর জন্য যিনি একজন ড্রাইভার, যিনি চালায়, তিনি হচ্ছে কি লিডার। তাহলে যিনি চালায়, তাহলে মানে যিনি যে পরিচালনা করেন, তাহলে নেতৃত্বের গুণাবলী যোগ্যতাকে বলে নেতৃত্ব, নেতার গুণাবলী বা যোগ্যতাকে বলে কি নেতৃত্ব। আর নেতৃত্ব হচ্ছে একটা সামাজিক গুণ, সামাজিক কি গুণাবলী, মনে থাকবে, সামাজিক গুণ হচ্ছে কি নেতৃত্ব। তাহলে নেতৃত্ব হচ্ছে একটা সামাজিক গুণাবলী বা সামাজিক গুণ। এবং কিম্বল ইয়ং বলছে নেতৃত্ব হচ্ছে ব্যক্তির সেই গুণাবলী যার মাধ্যমে সে অন্যের কর্ম দ্বারা প্রভাবিত করে এবং অন্যের উপর প্রভাব বিস্তার করে। এটা তোমরা সবচেয়ে সহজভাবে এটা লিখবা।
যখন বলবে নেতৃত্ব কাকে বলে। অনেক স্টুডেন্টই এই নেতৃত্ব কাকে বলে এটা লিখতে পারে না। এটা মনে রাখবা, কিম্বল ইয়ং এর এই সংজ্ঞাটা তোমরা মনে রাখবা। ওকে, কিম্বল ইয়ং এর এই সংজ্ঞাটা মনে রাখবা। 45 জন স্টুডেন্ট আসো, ক্লাস শেষ পর্যন্ত থাকলে ভালো কিছু পাবে, না থাকলে পাবে না। এই যে নেতৃত্বের ধারণাটা দিলাম, পরীক্ষার প্রশ্ন এখান থেকে আসবেই আসবে, এখানে কোনো সন্দেহ নাই। তাহলে নেতৃত্ব বলতে, নেতৃত্ব অর্থাৎ হচ্ছে লিড শব্দের অর্থ পরিচালনা করা, পথ দেখানো বা নির্দেশ প্রদান করা। আর যিনি নির্দেশ প্রদান করেন, পরিচালনা করেন, তিনি হচ্ছে নেতা বা লিডার। নেতার গুণাবলীকেই বলে নেতৃত্ব। আর নেতৃত্ব সম্পর্কে কিম্বল ইয়ং এর এই সংজ্ঞাটা মনে রাখবা, এটাই মুখস্থ করবা। পরবর্তীতে নেতৃত্বের প্রকার, প্রধানত বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। কোন একটা পেশায় যেমন বিশেষজ্ঞ ডাক্তার, তাহলে নেতৃত্ব প্রধানত 4 প্রকার। নেতৃত্ব প্রধানত 4 প্রকার: বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, সম্মাননীয় নেতৃত্ব, প্রশাসনিক নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্ব কি? অনেকদিন ধরে, যেমন ধরো বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব, বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষজ্ঞ উকিল, বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী। যখন কোন একটা পেশায় দীর্ঘদিন নিযুক্ত থাকে তখন তাকে বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব বলে। রাজনৈতিক নেতৃত্ব কি? যখন দীর্ঘদিন কোন একটা নেতা কোন রাজনৈতিক কাজে নিয়োজিত থাকে তখন বিশেষজ্ঞ সুলভ বা রাজনৈতিক নেতৃত্ব বলে। যেমন ধরো তোমার শের বাংলা বজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, এগুলো রাজনৈতিক নেতা। এবং একইভাবে শেখ মুজিবুর রহমান রাজনৈতিক নেতা। তাহলে এই বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব আর রাজনৈতিক নেতৃত্ব এবং সম্মোহনী নেতৃত্ব, যখন কারো বক্তৃতা, ভাষণ, কথাবার্তা, আচার আচরণ, চালচলন যখন অন্যের কর্মধারাকে প্রভাবিত করে তখন সেই ধরনের নেতৃত্বকে বলে সম্মোহনী নেতৃত্ব। তাহলে সম্মোহনী নেতৃত্ব কি? যখন কোন নেতার কর্মকাণ্ড এবং হচ্ছে কাজ বা বক্তৃতা, ভাষণ অন্যের কর্মধারাকে প্রভাবিত করে তখন সেটাকে বলে সম্মোহনী নেতৃত্ব। যেমন ধরো অনেকে বলে না যে এই নেতার কথাবার্তা আমার অনেক ভালো লাগে, ভাষণ আমার ভালো লাগে, অথবা যে নেতার ভাষণ, কথা বা আচার আচরণ অন্যদেরকে প্রভাবিত করে তখন সেটাকে বলা হয় কি? যে তোমার বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব। ভালো লাগছে না এত তাড়াতাড়ি, কিছু ভালোভাবে বুঝতে পারছি না। আচ্ছা, শেষ পর্যন্ত থাকলে গিফট দিবেন। আচ্ছা, তোমাকে গিফট দিয়ে লাভ কি? স্যার বেশি তাড়াতাড়ি হয়ে যাইতেছে, একটু ধরে পড়ান। পথ দেখানো। আচ্ছা, বাবিকে আজকে তাড়াতাড়ি বাসায় যাইতে বলছে। রাহাত, ভালো হয়ে যাও, আমরা আছি সবাই, আপনি আস্তে আস্তে পড়ান প্লিজ। যিনি চালাই তিনি চালক। হ্যাঁ, তো এখানে যেগুলো বলছি, প্রথমত বলি নেতৃত্ব 4 ধরনের। এই যে নেতৃত্ব প্রধানত 4 প্রকার: বিশেষজ্ঞ সুলভ নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব, সম্মোহনী নেতৃত্ব, প্রশাসনিক নেতৃত্ব। বিশেষজ্ঞ সুলভ, বিশেষজ্ঞ ডাক্তার, বিশেষজ্ঞ উকিল, বিশেষজ্ঞ প্রকৌশলী। হ্যাঁ, এই যে বিশেষজ্ঞ মানে কোন একটা পেশা যখন দীর্ঘদিন থাকে তখন সে বিশেষজ্ঞ নেতৃত্ব বলে। রাজনৈতিক নেতৃত্ব মানে রাজনৈতিক করতে করতে যাদের ভিতরে নেতৃত্ব গুণ তৈরি হয় তখন তাদেরকে বাকিরা অনুসরণ করে, তারা রাজনৈতিক নেতা। শেরে বাংলা বজলুল হক, মাওলানা ভাসানী, নেলসন ম্যান্ডেলা, শেখ মুজিব, এরা রাজনৈতিক নেতৃত্ব। সম্মোহনী নেতৃত্ব যার কথা, বক্তৃতা, আচরণ এবং অন্যের কর্মধারাকে প্রভাবিত করে সেটা হচ্ছে কি? সম্মোহনী নেতা। এবং সম্মোহনী নেতার উদাহরণের মধ্যে নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, শেখ মুজিবুর রহমান এবং আরো যারা আছে যে মাও সেতুং সহ আরো অনেকেই সম্মোহনী নেতাদের, আব্রাহাম লিঙ্কন, এরা সবাই সম্মোহনী নেতা। ঠিক আছে, আর বাকিগুলোর দরকার নাই আপাতত। এবং এরপরে আসি আমরা নেতার যে প্রয়োজনীয় গুণাবলী। নেতার অপরিহার্য গুণ হচ্ছে আত্মবিশ্বাস ও দ্রুত সার্বিক সিদ্ধান্ত নেওয়া। বার্ট্রান্ড রাসেল, এমসিকিউ থাকতে পারে। বার্ট্রান্ড রাসেলের মতে আত্মবিশ্বাস, দ্রুত সার্বিক সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা। রবার্ট মিশেলসের মতে নেতৃত্বের অপরিহার্য গুণাবলী হচ্ছে ইচ্ছাশক্তি, ব্যাপক জ্ঞান, প্রবল আত্মবিশ্বাস, স্বয়ংসম্পূর্ণতা। এবং এর পাশাপাশি নেতার প্রয়োজনীয় পার্সোনালিটি থাকতে হবে, বুদ্ধিমত্তা থাকতে হবে, মানসিক ও দৈহিক সুস্থতা থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, শিক্ষা থাকতে হবে, দূরদৃষ্টি মানে ভবিষ্যতে কি হবে সেই সিদ্ধান্ত নিতে পারতে হবে, চারিত্রিক কঠোরতা ও কোমলতা, কখনো সেই কঠোর হবে কখনো সে কোমল হবে, ভালো বক্তা এবং উত্তম শ্রোতা, ভালো বক্তাও হবে সে ভালো শ্রোতাও হবে। আর এটা হচ্ছে নিরপেক্ষ হবে, কারো পক্ষে অবলম্বন করবে না, উদার হবে, দায়িত্ববোধ সম্পন্ন হবে, কথা ও কাজের মিল থাকবে। আজকে এক কথা, বিকালে এক কথা, সকালে এক কথা, এরকম হওয়া যাবে না। আত্মসংযম মানে সেলফ কন্ট্রোল থাকতে হবে, অনিয়ন্ত্রিত হবে না। হ্যাঁ, স্বার্থহীন হতে হবে এবং সত্য ও সুন্দরের পূজারী হতে হবে, সত্যবাদী এবং দুর্নীতিপরায়ণ না হয়ে বরং আত্মপ্রত্যয়ী হবে। ঠিক আছে, আমি আপনার ক্লাস করতেছি মনোযোগ দিয়ে, আপনার সব ক্লাস করি, আমাকে গিফট দেওয়াটা আপনার নৈতিক দায়িত্ব। আচ্ছা, আমি হতে চাই সম্মোহনী নেতা। আচ্ছা, সুমনা ইয়াসমিন স্মৃতি, স্যার আমাদের আজকে গিফট দিবেন না? তোমাদের গিফট দিব, তোমরা এমসিকিউ তে পারলে এমসিকিউ দিব। বার্ট্রান্ড রাসেলের এটা তো বইয়ে নাই, বার্ট্রান্ড রাসেলেরটা বিল্লাহ ইসলাম না থাকলেও তোমরা এটা পড়বা। সারিয়া রাফি নেত্রী, হানোয়ার স্যারকে গিফটের আইডিয়া কে দিছিল? কারো খেয়াল আছে ছেলেটার নাম কি? আচ্ছা, সজীব হোসেন, তুই নেতা কেমনে হবি? তুই তো নেত্রী হবি। আচ্ছা, এই শেখ হাসিনার মতো আর কি। শেখ হাসিনাকে আফা বললে সে রাগ করতো, মানে ম্যাডাম বললে রাগ করতো। শেখ হাসিনা বলতো যে স্যার ডাকো স্যার,
হ্যাঁ, এবার আছে জ্ঞানমূলক প্রশ্ন। দেখো কি প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন, যে বিরোধী দল কাকে বলে? যে সব রাজনৈতিক দল নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না সেই দল মূলত বিরোধী দল। একটা এমসিকিউ, একটা জ্ঞানমূলক প্রশ্ন। তার মানে যারা এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় বহুল আসা, মানে বেশিরভাগ সময় আসে। তাহলে দেখো বিরোধী দল কাকে বলে? যারা, তাহলে সরকার কারা? যারা নির্বাচনে অংশগ্রহণ করে এবং মানে রাষ্ট্রের যে ইচ্ছা অনিচ্ছার প্রতিফলন ঘটায় সেটাই হচ্ছে সরকার। সরকার সম্পর্কে তোমাদেরকে সব তোমাদের পড়াইছি। এরপর হচ্ছে উপদল কি? দলের কিছু সদস্য, দলীয় নীতি। দলের কিছু বলতে রাজনৈতিক দলের কথা বলছে এখানে। রাজনৈতিক দলের কিছু সদস্য দলীয় নীতি ও কর্মসূচির কোনো ক্ষেত্রে দ্বিমত পোষণ করলো। যে বললাম না, সবাই মিলে বলতেছে ট্যুরে যাবে, কিন্তু যখনই বলা হইল যে কক্সবাজার, তখন এখানে কক্সবাজারের যারা আছে তারা বলেছে না আমরা যাব না। আমরা কি হ্যাঁ তোমার পার্সোনালি পড়ান? আমি পার্সোনালি পড়াই না, আমরা আমাদের বেস আছে, আমাদের অফলাইন আছে এবং অনলাইন আছে। আমাদের যে অনলাইন বেস আছে গোল্ডেন বেস আর রিপিট বেস, আর আমাদের অফলাইনে হচ্ছে আমাদের স্পেশাল বেস এবং 26 রেগুলার বেস। স্পেশাল বেস প্রায় শেষের দিকে, মডেল টেস্ট হবে, মডেল টেস্টে অংশ নিতে পারো। এই বেস আর ভর্তি নিচ্ছি না আমরা, মডেল টেস্টে অংশ নিলে সেখানে তোমরা পরীক্ষাগুলো দিতে পারবা। আর যারা 26 বেসের আছে তাদেরকে আমরা একদম দৌড়ে 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 প্রত্যেকটা জিনিস পড়াচ্ছি। এখানে যেটা বললাম উপদল, যেটা বলছি সেটা মনে রাখবা। উপদল হচ্ছে রাজনৈতিক দলের একটা ক্ষুদ্র অংশ। গণতন্ত্রের জন্ম কোন দেশে? গণতন্ত্রের জন্ম হচ্ছে গ্রিসের অ্যাথেন্সে। হ্যাঁ, এখানে গ্রিস নয়তো অ্যাথেন্স, দুইটার যে কোনো একটা উল্লেখ করলে হবে। গ্রিসের অ্যাথেন্সে। হ্যাঁ, গণতন্ত্রের জন্ম গ্রিসে বা গ্রিসের অ্যাথেন্সে। ওকে স্যার, গ্রুপে পিডিএফটা দিয়ে দিয়েন প্লিজ, আমি দিব অনেক। এরপরে আসি, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কি আছে? চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর অপর নাম কি? স্বার্থ গ্রুপ। হ্যাঁ, এরপরে কোন গোষ্ঠী দুর্নীতি প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করে? চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। এরপরে হচ্ছে কি নেতৃত্ব কি? নেতৃত্ব এক প্রকার সামাজিক গুণ। এখানে এই কথাটা ভুলে যায় বেশিরভাগ স্টুডেন্ট, এটা যে সামাজিক গুণ সেটা ভুলে যায়। যার প্রভাবে নেতা নাগরিকদের অনুপ্রাণিত করে এবং বিশেষ দিকে ধাবিত করে, অর্থাৎ যে আচরণের মাধ্যমে নেতা অন্যের কর্মধারাকে প্রভাবিত করে সেটাই হচ্ছে নেতৃত্ব। এরপরে দুজন সম্মোহনী নেতার নাম লিখো। পরীক্ষায় আসা বহুল প্রশ্নের একটা। যেমন তোমাদেরকে একটু আগে আমি বললাম যে সম্মোহনী নেতার মধ্যে অনেকের নাম বললাম, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, শেখ মুজিব, বাসানি, এরা হচ্ছে সম্মোহনী নেতা, যাদের কথা, বক্তৃতা, ভাষণ বা কাজ অন্যের কর্মধারাকে প্রভাবিত করত। জনমত গঠনের একটি আধুনিক মাধ্যমের নাম কি? ফেসবুক। হ্যাঁ, ফেসবুক। হ্যাঁ, ফেসবুক থেকেও প্রশ্ন হয়, দেখছো? ফেসবুক থেকে ক্লাস করতেছে। এখন আমি যে কথাগুলো বলতেছি তোমাদের মধ্যে কেউ কেউ এগুলো কাটছাট করে বিভিন্ন গ্রুপে পোস্ট দিবা। এই যে দেখেন ভদ্রলোক মানে এইটুকু ছেলে সেই সরকার নিয়ে সমালোচনা করে, সেই বিএনপি কে নিয়ে সমালোচনা করে, আওয়ামী লীগকে নিয়ে সমালোচনা করে। তো এইগুলোই হচ্ছে তোমার ফেসবুকের মধ্যে জনমত গড়ে উঠবে। তখন কেউ একজন এসে বলবে এই এরে ধরো, এরে মারো, এরে ঘর থেকে বের হতে দেওয়া যাবে না। হ্যাঁ, তো এইটাই হচ্ছে জনমত। মানে জনমত যে কোনো মানে যে কোনো জনপরিসর, যেটাকে পাবলিক স্পেয়ার বলে, তৈরি হবে। মানে যে কোনো জায়গায় তৈরি হতে পারে। তবে আধুনিক সময়ে সবচেয়ে বেশি জনমত যেটাতে গড়ে উঠতেছে সেটা হচ্ছে ফেসবুকে। কারণ যে কেউ যে কাউকে যে কোনো ভাবে গালি দিতে পারে, কমেন্ট সেকশনে হোক বা মেসেঞ্জারে হোক, হ্যাঁ, বা হচ্ছে ফুস লিখে হোক। তো তোমরাও আবার আমার নামে সমালোচনা করতে পারো, এটা কোনো সমস্যা না। ঠিক আছে স্যার, রাঙ্গামাটি আসবেন? আমি দেখি গেলে তোমাকে সজীব হাসান, আমি তোমাকে চিনি কিনা জানি না, রাঙ্গামাটি যাবো কিনা এটাও জানি না। ঠিক আছে, যদি যাই তাহলে হয়তো তোমাদেরকে জানিয়ে যাবো। তো এরপরে সার্চ, আমাদের মোবাইলের সার্চ খুব কমে গেছে। আমি তোমাদেরকে ফাইলগুলো দিয়ে দিব। বহুদলীয় ব্যবস্থা বলতে কি বোঝায় এটা এখানে লেখা আছে। সম্মোহনী নেতা বলতে কি বোঝায় লেখা আছে উত্তর সহ। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কোনটি? সেটা হচ্ছে কি সরকার গঠন করা। এই জন্য ফখরুল সাহেব নিয়মিত নির্বাচনের কথা বলেন, কারণ তাদের প্রধান লক্ষ্যই সরকার গঠন করা, আর কোনো কাজ নাই। এই জন্য তোমাদের এইটা কিন্তু তোমরা সব বলে যাইতে পারো, কিন্তু এটা বলতে পারবে না। সরকার গঠন করা যে রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য সেটা সব বলে যাইতে পারো। ফখরুল সাহেবের কথা মনে পড়লে এটা মনে করবে যে তারা সরকার গঠন করতে চায়, নির্বাচন। আবার নির্বাচন মেরে দিয়ে আসিও না যে প্রধান লক্ষ্য নির্বাচন। হ্যাঁ, এটা না, সরকার গঠন। ফখরুল সাহেব নির্বাচন যাচ্ছে সরকার গঠন করার জন্য। এরপরে যেটা সেটা হচ্ছে কোনটি স্বার্থকে একত্রীকরণ করে? যে রাজনৈতিক দলগুলোই স্বার্থকে মানে বিভিন্ন দলের স্বার্থকে একত্রীকরণ করে, এটা আমরা পড়ছি ওইখানে। চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে কি বলে অবহিত করেছেন? এটা তোমাদের আলোচনার মধ্যে ছিল না, বাট এইখানে এমসিকিউতে আসে। অর্গানাইজড গ্রুপ।
এটাকে অর্গানাইজড গ্রুপ বলেছে মিলার। হ্যাঁ, এটা এমসিকিউ তে আসে, তোমাদের পরীক্ষায় এমসিকিউ তে আসছে একবার, এই জন্য আমি এখানে আরেকবার যদি চলে আসে তোমরা পারবে না, কারণ হচ্ছে তোমাদের অনেকের বই এটা নাই। অর্গানাইজড গ্রুপ যে সর্বপ্রথম সম্মোহনী নেতৃত্বের ধারণা প্রদান করেন কে, এটার ম্যাক্স ওয়েবার, কারণ লিডারশিপ সম্পর্কে ম্যাক্স ওয়েবার সম্মোহনী নেতৃত্বের কথা বলেছিলেন। ম্যাক্স ওয়েবার, যাকে আমরা আমলাতন্ত্রের জনক বলি, এখানে একটা তথ্য বাড়তি আমি তোমাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে কি আমলাতন্ত্রের জনক। কিসের জনক বাবুরা? আমলাতন্ত্রের জনক। ওকে, আমলাতন্ত্রের জনক। এরপরে রাজনৈতিক দল হলো আধুনিক গণতন্ত্রের কি? আধুনিক গণতন্ত্রের মূল ভিত্তি প্রাণ, মূল লক্ষ্য না। রাজনৈতিক দল লক্ষ্য হইতে পারে না, প্রাণ হইতে পারে, মূল ভিত্তি হইতে পারে। মানে ধরো এটা একটা বিল্ডিং, হ্যাঁ, বিল্ডিং এর মূল ভিত্তি হচ্ছে কোনটা? ফাউন্ডেশন। এই যে রাজনৈতিক দল হচ্ছে আধুনিক গণতন্ত্রের ফাউন্ডেশন। আধুনিক গণতন্ত্রের প্রাণ, যেটা না থাকলে চলবে না। এরপরে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর সৃষ্টি হয় যেভাবে, সেটা হচ্ছে কি ধর্মীয় স্বার্থকে কেন্দ্র করে, রাজনৈতিক স্বার্থকে কেন্দ্র করে, এবং হচ্ছে কি যে তোমার আর্থসামাজিক স্বার্থকে কেন্দ্র করে। তিনোটাই, এখানে তিনোটাই ধর্মকে কেন্দ্র। যেমন ধরো তোমরা বিভিন্ন সময় যে হেফাজত ইসলাম আন্দোলন করে সরকারকে চাপে ফেলে, জামাত ইসলাম আন্দোলন করে সরকারকে চাপে ফেলে, সুন্নিরা আন্দোলন করে সরকারকে চাপে ফেলে। যদিও বা গতকালকে সুন্নিদেরকে ব্যাপক মারধর করা হয়েছে, গতকাল না পরশুদিন, কালকে মনে হয়। এরপর দেখো দলের, কালকেই, হ্যাঁ, দলের নেতা তৈরির কাজ করে কে? রাজনৈতিক দল। এরপর হচ্ছে কি যে রাজনৈতিক দল এবং জনগণ দলের নেতা তৈরি করে। আন্তর্জাতিক নেতৃবৃন্দ দলের মানে নেতা তৈরি করার চেষ্টা করে না, জনগণের মধ্য থেকে রাজনৈতিক দলের নেতা তৈরি হয়, রাজনৈতিক দলের মধ্য থেকেই দলের নেতা তৈরি হয়। আশা করি বুঝতে পারছো। এরপরে দ্বিদলীয় ব্যবস্থা বিদ্যমান কোন দেশে? তোমাদেরকে একটু আগে আমি উদাহরণে বলছিলাম যুক্তরাজ্যে লেবার পার্টি এবং কনজারভেটিভ পার্টি। লেবার পার্টি এবং কি কনজারভেটিভ পার্টি। কোন গ্রুপে পিডিএফ দেবেন ভাই? আমি পিডিএফটা দিব তোমাদেরকে আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে, মেসেঞ্জার চ্যানেল যেটা আছে সেখানে আমি দিব, মেসেঞ্জার চ্যানেলে দিব, কেমন? মেসেঞ্জার চ্যানেলে দিব। এরপরে যেটা আছে সৃজনশীল প্রশ্ন, প্রশ্নটা পড়ো, বোঝার চেষ্টা করো, উত্তর তোমরাই করো। হ্যাঁ, প্রশ্নটা পড়ো, বোঝার চেষ্টা করো, উত্তর তোমরাই করো। তোমার কেউ উত্তর নিবাস আছে খামকাতি, এটা ফাহিম, এই ধরনের কথাবার্তা এগুলো কি? তুমি কি তোমার এই যে আমি যখন হচ্ছে কমেন্ট দেখতেছি আস্তে করে ডিলিট করে দিছে। স্যার আমরা ভালো ছেলে, আমরা দেখবো না উত্তর, আপনি উত্তরগুলো অফ করে দেন। না, উত্তর আমি অফ করে দেই নাই তো, উত্তর অফ করে দিলে তোমাদের সময় নাই তো, এই জন্য সময়। কোন গ্রুপে পিডিএফ দেন? আচ্ছা, আমি পিডিএফটা দিব তোমাদের ওই সেই যে আমাদের মেসেঞ্জারের যে চ্যানেলটা আছে, আমাদের পেজে ঢুকলেই দেখবা ওইখানে একটা মেসেঞ্জার চ্যানেল আছে, চ্যানেল। হ্যাঁ, পেজে ঢুকলে আজকের মতো হোয়াটসঅ্যাপে দিয়েন। আচ্ছা, কালকের মতো হোয়াটসঅ্যাপে না, ওই যে মেসেঞ্জারে গ্রুপটাতে দিতে হবে। আরিফা জান্নাত, গ্রুপে দেওয়া যাচ্ছে না, এটা যেহেতু বাইরের ক্লাস, এটা তোমাদের অলরেডি আপলোড করা আছে। যারা পেড বেসে আসো তোমাদের কিন্তু অলরেডি এটা ড্রাইভে আপলোড করা আছে, ড্রাইভের লিঙ্ক থেকে নিয়ে নাও। আনসার দেওয়া আছে, হ্যাঁ আনসার দেওয়া আছে তো, সমস্যা নাই। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েন ভিডিওটা। আচ্ছা, তোমাদের ওই যে ড্রাইভ লিঙ্কে দেওয়া আছে, তোমরা যারা পেড বেসে আছো তোমাদের ড্রাইভ লিঙ্কে দেওয়া আছে। এটার উত্তরটা করো তো দেখি। যে মিস্টার চ একটি সংগঠনের ইউনিয়ন পর্যায়ে একজন নেতা, সংগঠনটির সুনির্দিষ্ট নীতি ও কর্মসূচির মাধ্যমে জনমত গঠন করে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার গঠন করতে চায়। অন্যদিকে চ এর বন্ধু ছ এর এমন একটি সংগঠনের সদস্য যাদের নির্দিষ্ট কোনো মতাদর্শ নেই, কিন্তু তারা বিভিন্নভাবে সরকারের উপর প্রভাব খাটিয়ে তাদের স্বার্থ আদায়ের চেষ্টা করে। দেখো ছ যেটা বলছে, হ্যাঁ, ছ যেটা সেটা হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, চ হচ্ছে রাজনৈতিক গোষ্ঠীর সদস্য। হ্যাঁ, তো এখানে কোন সংগঠনের সদস্য? রাজনৈতিক দলের। হ্যাঁ, ড্রাইভ লিঙ্ক পাই না, আছে ড্রাইভ লিঙ্কে। কোন গ্রুপে পিডিএফ দেন ভাই? এটা বললাম তো, এই বৃন্দ সাহা কয়বার। এখানে যেটা বলছি সেটা হচ্ছে যে স হচ্ছে রাজনৈতিক দলের সদস্য, আর ছ হচ্ছে যে এই যে তোমার দুইটার মধ্যে পার্থক্য দেখো। তাহলে কিভাবে রাজনৈতিক দলের সদস্য সেটা ব্যাখ্যা করব কিভাবে। এখানে যেটা বলছে কর্মসূচির মাধ্যমে, সুনির্দিষ্ট নীতি ও কর্মসূচির মাধ্যমে, আবার বলছে সুনির্দিষ্ট নীতি ও কর্মসূচি। তাহলে এগুলো কারা করে? রাজনৈতিক দল করে। সুনির্দিষ্ট নীতি ও কর্মসূচির মাধ্যমে সরকার গঠনের চেষ্টা করে। তো দুইটার মধ্যে তুলনা যেটা বলছি একটু আগে আমি তোমাদেরকে সেটা কিন্তু পড়াইছি। কোথায়? এই যে দেখো, দুইটার মধ্যে তুলনা, রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে তুলনা। এই যে দেখো, উভয়ের মধ্যে পার্থক্য, রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, রাজনৈতিক দলের ভূমিকা। এই যে দেখো, রাজনৈতিক দলের যে বৈশিষ্ট্যগুলো আছে না, এই যে বৈশিষ্ট্যগুলো দেখো, রাজনৈতিক সংগঠন, নিয়মতান্ত্রিক উপায়, এবং এখানে ভূমিকা, রাজনৈতিক দলের ভূমিকা,
রাজনৈতিক দল যেভাবে কাজ করে, এই যে রাজনৈতিক দল ভূমিকা, জনমত গঠন করা, সরকার গঠন করা, ভিন্নমুখী একমতকে কার্যকর করা, এবং এই যে এর পাশাপাশি হচ্ছে কার্যাবলী আছে, রাজনৈতিক দলের কার্যাবলী, এটা হচ্ছে রাজনৈতিক দলের কার্যাবলী। এটা তোমরা ভালো করে লিখতে পারলে গ নাম্বারের উত্তর হবে। এরপরে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং হচ্ছে কি রাজনৈতিক দলের মধ্যে যে তুলনা বা পার্থক্য, তাহলে রাজনৈতিক দল জাতীয় স্বার্থে কাজ করে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী নিজেদের স্বার্থে। সাংগঠনিক পার্থক্য হচ্ছে রাজনৈতিক দল সুসংগঠিত, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সুসংগঠিত নয়। রাজনৈতিক দলের নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য থাকে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর নির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য বলতে স্বার্থই থাকে। কাজকর্মের মধ্যে রাজনৈতিক দল প্রকাশ্যে এবং ঢালাওভাবে বা হচ্ছে বৃহৎ পরিসরে কর্মসূচি তোমার করে থাকে, অন্যদিকে হচ্ছে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী সেটা গোপনে এবং হচ্ছে ক্ষুদ্র পরিসরে করে থাকে। প্রকৃতিগত দিক থেকে রাজনৈতিক দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষদেরকে নিয়ে রাজনৈতিক দল গড়ে ওঠে, কিন্তু চাপ সৃষ্টিকারী গোষ্ঠী গড়ে ওঠে একক মতাদর্শে বিশ্বাসী যারা সমজাতীয় মনোভাব সম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে। আর নির্বাচন অংশগ্রহণ, রাজনৈতিক দল নির্বাচন অংশগ্রহণ করলেও চাপ সৃষ্টিকারী গোষ্ঠী কোনো নির্বাচনে অংশগ্রহণ করে না। ঠিক আছে, ওকে। তাহলে এই যে আমরা পড়লাম, আজকে যেটুকু পড়লাম সেটুকু আমাদের জন্য আজকের জন্য যথেষ্ট। কেমন? আজকের জন্য যথেষ্ট। এই ফাইলটা যেহেতু তোমাদেরকে আমি দিয়ে দিব, তো তোমরা ওই ফাইল থেকে আরেকটু স্টাডি করে নিলেই তোমরা অনেক কিছু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তবে তোমাদের বলবো তোমরা মেইন বইয়ে চ্যাপ্টারটা পড়ো এবং সাথে আমি যেই ক্লাসটা নিয়েছি সেই ক্লাসটা সামনে নিয়ে ওই বইয়ের থেকে ধরে ধরে যে টপিকগুলো পড়াইছি সেই টপিকগুলো তোমরা ক্লিয়ার করো। সম্মানী নেতৃত্ব থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, নেতৃত্বের গুণাবলী থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, নেতৃত্বের ধারণা থেকে প্রশ্ন আসে, এবং এই অধ্যায়ের মধ্যে রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এই দুইটা থেকে একটা সিকিউ প্রশ্ন এরকম ফরম্যাটে আসে। ঠিক আছে, এরপরে আরেকটা প্রশ্ন আছে, সেখানেও কিন্তু যে সংগঠনের কথা বলছে সেটা রাজনৈতিক দল, এটার বৈশিষ্ট্য লিখতে বলছে, এবং রহিম ও করিমের সংগঠন দুটির পার্থক্য বর্ণনা করতে বলছে। ঠিক একই রকম প্রশ্ন, জাস্ট নামগুলো পাল্টাইছে, ওইখানে স ছিল আর এখানে হচ্ছে রহিম আর করিমের কথা বলছে। প্রশ্ন কিন্তু প্রায় সেম। আর সম্মানী নেতৃত্ব বলতে কি বোঝায় এটা আমরা একটু আগে এখানে তোমাদের অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে সেটা অন্তর্ভুক্ত করেছি। সম্মানী নেতৃত্ব বলতে কি বোঝায়। আমি আশা করি তোমরা অনেক কিছুই আজকে এই অধ্যায় থেকে জানতে পেরেছো। অনেকগুলো ক্লাস এটার উপর নেওয়া যায়, বাট আমি তোমাদেরকে শর্টকাটে খুব সিম্পল ভাবে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন সহ তোমাদের এই অধ্যায়টি আলোচনা করলাম। প্রশ্ন এরকমই আসবে, পরীক্ষায় যেভাবেই আসুক না কেন প্রশ্নের উত্তর কিন্তু ঘুরে ফিরেই সেম, টপিকগুলো সেম। ভালোভাবে পড়তে হবে। রাজনৈতিক দলের কার্যাবলী, বৈশিষ্ট্য, চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর বৈশিষ্ট্য এবং দুইটার মধ্যে তুলনা, রাজনৈতিক দল এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যে তুলনা। এরপরে হচ্ছে নেতৃত্বের প্রকারভেদের মধ্যে সম্মোহনী নেতৃত্ব ভালো করে পড়তে হবে, এবং সেই সাথে তোমাদের যে তোমার রাজনৈতিক দলের যে প্রকারগুলো ওইখান থেকে এমসিকিউ আসবে, যে 3 ধরনের দল ব্যবস্থা আছে, একদল, দ্বিদল, বহুদল। আশা করি তোমরা আজকের ক্লাসটি উপভোগ করেছো। তোমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ, এবং ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে। এই অধ্যায়ের উপরে, 6ষ্ঠ অধ্যায়ের উপরে আমরা একটা এমসিকিউ ক্লাস নিব। কেমন? 6ষ্ঠ অধ্যায়ের উপরে আমি যে ক্লাসটা আজকে নিয়েছি সেটার উপর ভিত্তি করে শুক্রবারে একটা এমসিকিউ ক্লাস হবে। তোমরা সবাই সেই ক্লাসে থাকার চেষ্টা করবে। আজকে যারা ছিলে, নেক্সট শুক্রবারে দেখা হবে ইনশাল্লাহ, এবং প্রত্যেকটা শুক্রবার এবং মঙ্গলবার আমার ক্লাস থাকবে। তোমরা সেই সময়টাতে প্রস্তুতি নিয়ে থাকবা। নেক্সট ক্লাসে দেখা হবে। তোমরা যারা এখনো আমাদের মেসেঞ্জার চ্যানেলে যুক্ত হও নাই, তোমরা দ্রুত ক্লিক করে যুক্ত হয়ে যাও, সেখানে এই ফাইলটা পাঠানো আছে। সবাই ভালো থেকো, দেখা হবে। আল্লাহ হাফেজ।